বাঙালির নাকি বীরত্বের ইতিহাস নেই, তাই নাকি বাঙালির ইতিহাসে বীরত্বের কদর নেই? আমরা আমাদের বীরদের বীরগাথা নিয়ে খুব একটা চর্চা করি না, তাই ভাবলাম আজ পুরনো ইতিহাসের ধুলো ঝেড়ে এমন এক বীরের গল্প করি যাকে বলা হয় তিনি বাংলার শিবাজি, যদিও তাঁর সময়কাল শিবাজির 150 বছর আগে। ইনি এমন একজন যিনি একদিন মুঘলদের সঙ্গে চোখে চোখ রেখে যুদ্ধ করে বাংলায় নিজের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বাংলা জুড়ে বাঙালির সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। একের পর এক মুঘল সেনাপতিকে নাকানি চোবানি খাইয়েছিলেন। আবার তিনি 19 শতকে বাঙালির জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে হয়ে উঠেছিলেন জাতির আইকন। তিনি রাজা প্রতাপাদিত্য। যদিও শেষ পর্যন্ত তিনি মুঘলদের কাছে পরাস্ত হয়েছিলেন, কিন্তু সেটা কিছু বাঙালিরই বিশ্বাসঘাতকতায়। বলে না, আত্মঘাতী বাঙালি। কেউ বলবেন এটা তাঁর দুর্ভাগ্য, কেউ বলবেন তা তার কৃতকর্মের ফল, কারণ প্রতাপাদিত্যের গৌরব গাথাতেও কিছু কলঙ্ক রয়েছে। তাই অনেকেই প্রশ্ন তোলেন, সত্যিই কি প্রতাপাদিত্য বাঙালির বিস্তৃত এক মহানায়ক, বাঙালির ইতিহাসের অন্যতম মহান বীর, নাকি সবই অতিরঞ্জিত ইতিহাস? আজ এই পর্বে কথা হবে মহারাজ প্রতাপাদিত্যকে নিয়ে। সাদা কালো ইতিহাসের সবটা, যে চেষ্টা আমরা আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই করে থাকি। তাই ভালো লাগলে ভিডিওটা লাইক করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যেতে ভুলবেন না। চলুন আপাতত আজকের আলোচনাটা শুরু করা যাক। কে এই প্রতাপাদিত্য? কি তার বংশ পরিচয়? কোন সময় কোন রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর জন্ম বেড়ে ওঠা? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই আমাদের এই গল্পটা শুরু হতে পারে। তবে রাজা প্রতাপাদিত্যকে বুঝতে, তাঁর কর্মকাণ্ড, তাঁর সময়টাকে বুঝতে আমাদের সুবিধা হবে। দ্বাদশ শতকের বিখ্যাত নৈয়ায়িক কবি ছিলেন শ্রীহর্ষ, যিনি নৈষৎচরিত লিখেছিলেন। তাঁরই এক অনুচর ছিলেন বিরাট গুহ। মনে করা হয় এই বিরাট গুহই বাংলার গুহদের আদিতম পূর্বপুরুষ, আর এই বিরাট গুহের বংশেই প্রতাপাদিত্যের জন্ম। গুহদের প্রথম নিবাস ছিল পূর্ববঙ্গের বাকলায়। সেখান থেকে বিরাটের অধস্তন একাদশ পুরুষ রামচন্দ্র গৌড়ে এসে গৌড়ের রাজসভায় চাকরি নেন। তার কর্মকুশলতার জন্য তার দ্রুত উন্নতিও হয়। সেই সময় সুযোগ বুঝে রামচন্দ্র তাঁর 3 ছেলে ভবানন্দ, শিবানন্দ আর গুণানন্দকে গৌড়ে ডেকে পাঠান, আর তাঁদের প্রশাসনিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করেন। ধীরে ধীরে বাংলার অভিজাত সমাজে রামচন্দ্র ও তাঁর ছেলেদের প্রতিপত্তি বাড়ে। সেই সময় গৌড় আফগান কররানী বংশের শাসনাধীন। গৌড়ের মসনদে আসীন সুলেমান কররানী। রামচন্দ্ররা সকলেই সম্রাটের আস্থাভাজন ও প্রিয় পাত্র হয়ে উঠছিলেন। ধীরে ধীরে বাড়ছিল তাঁদের গুরুত্ব, বাড়ছিল পরিবারও। এর মধ্যেই ভবানন্দের একটি পুত্র সন্তান হয় শ্রীহরি, আর শিবানন্দেরও একটি পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় জানকী বল্লভ। সুলেমানের সন্তান দাউদের সঙ্গে সমবয়সী শ্রীহরি ও জানকী বল্লভের সখ্য গড়ে ওঠে। এই 2 ভাই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। 1572-এ সুলেমান কররানীর মৃত্যুর পর দাউদ সিংহাসনে বসলে তাঁর বন্ধুস্থানীয় শ্রীহরি ও জানকী বল্লভকে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেন। এই শ্রীহরি প্রতাপাদিত্যর বাবা। প্রতাপাদিত্য জন্ম ঠিক কত সালে তা নিয়ে নানা মতান্তর রয়েছে, তবে সেটা 1560-61 বা তারপরেই। প্রতাপের বংশ পরিচয়ের গল্প শুনতে শুনতে এটাই মনে হবে যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল প্রতাপাদিত্যের। তার পারিবারিক দিক থেকে সেটা বলা গেলেও সেই সময়টা কিন্তু ভীষণ বিক্ষুব্ধ একটা সময়। শেরশাহের মৃত্যুর পর বাংলার কেন্দ্রীয় শাসন তখন দুর্বল। তাই মুঘলরা আকবরের অভিভাবক বৈরাম খান নেতৃত্বে আবার নিজেদের অধিকার পোক্ত করার চেষ্টা চালাচ্ছেন। এদিকে বাংলা সালতানাতের শেষ রাজবংশ কররানীরা নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। তাই দুপক্ষের সংঘাত, টানাপোড়েন সবসময় জিয়েছিল। আমরা যে সময়ের কথা বলছি 1560-61, তখন বৈরাম খাঁর ছাতার তলা থেকে বেরিয়ে 18-19 বছরের আকবর সাম্রাজ্যের পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে নিয়েছেন। সুলেমান কররানী স্বাধীনভাবে রাজ্য শাসন করলেও বৈরাম খাঁ বা আকবরের সঙ্গে সরাসরি সংঘাতে যাননি। তাই যুদ্ধের তেমন কোনো আঁচ তখনও বাংলায় লাগেনি। কিন্তু দাউদ কররানী তাঁর বাবার মতো ছিলেন না। তিনি শেরশাহের মতো সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য উচ্চাভিলাষী ছিলেন। তাই 1572-এ দাউদ সিংহাসনে বসার পর মুঘল আফগান যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। বিষয়টা আঁচ করে প্রতাপাদিত্যর ঠাকুরদাদা ভবানন্দ আগেই বাংলার দক্ষিণ দিকে রাজনৈতিকভাবে অখ্যাত জল জঙ্গল অধ্যুষিত দুর্গম এক ভূখণ্ডে নিজেদের বসতি স্থাপন করেন। যশোরের ইতিহাস আরও প্রাচীন, কিন্তু সেই সময় দীর্ঘদিন ধরে যশোর প্রায় জনবর্জিত হয়ে পড়েছিল। শিবানন্দ, জানকী বল্লভ আর শ্রীহরি ছাড়া
বাকি সকলকে নিয়ে ভবানন্দ যশোরে বসবাস শুরু করলেন। সঙ্গে গেলেন প্রতাপও। অচিরেই ভবানন্দের আশঙ্কা সত্যি করে বাংলার আকাশে যুদ্ধের মেঘ ঘনালো। রাজ্যাভিষেকের পর দাউদ ক্রমাগত মুঘলদের সীমানা আক্রমণ শুরু করলেন। তার সঙ্গী হলেন শ্রীহরিয়ার জানকী বল্লভ। মোগল পাঠান সংঘর্ষ শুরু হলো পুরো দমে, কিন্তু একের পর এক লড়াইয়ে পিছু হটতে লাগলেন দাউদ। একটা সময় বিপদ বুঝে আবাল্য সুহৃদ শ্রীহরি ও জানকী বল্লভকে নিজের বহুমূল্য সম্পদ ও ধনরক্ষার দায়িত্ব দিয়ে যশোরে পাঠিয়ে দিলেন। দাউদ মুঘল সেনাপতি মজফফর খানের সঙ্গে রাজমহলের নির্ণায়ক যুদ্ধের জন্য তারপর তৈরি হতে শুরু করলেন। 1576-এর 12 জুলাই যে যুদ্ধে পরাজিত আর নিহত হলেন বাংলা সালতানাতের শেষ সুলতান দাউদ। এরপর আকবর বাংলায় মুঘলদের সর্বময় প্রভাব প্রতিষ্ঠা করার জন্য টোডরমলকে বাংলায় পাঠালেন। তখন প্রতাপের বয়স কত হবে? 15-16। টোডরমল বাংলায় এসে বিদ্রোহী আফগান পাঠানদের দমন করার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ও রাজস্ব সংস্কারে মন দিলেন। তিনি পুরনো সবকিছুর খোল নলছে কিন্তু রাতারাতি বদলে দিলেন না। দাউদের সুদক্ষ কর্মচারীদেরই প্রশাসনে পুনর্বহাল করলেন। ফলত শ্রীহরি ও জানকী বল্লভের সঙ্গে টোডরমলের একটা সুসম্পর্ক তৈরি হলো। তবে কিছুদিনের মধ্যে দুই ভাই টোডরমলের কাছ থেকে বিদায় নিয়ে পরিবারের কাছে যশোরে ফিরে গেলেন। যশোরে শ্রীহরি পরিচিত হলেন বিক্রমাদিত্য, আর জানকী বল্লভ পরিচিত হলেন বসন্ত রায় নামে। সেদিনের যা রাজনৈতিক বাস্তবতা, তাতে শ্রীহরি আর জানকী বল্লভ যতই বীর হন, মুঘল সাম্রাজ্যের সঙ্গে তাঁদের এটে ওঠা সম্ভব ছিল না। তাই শ্রীহরিরা রাজনৈতিক বশ্যতা স্বীকার করলেন, তবে তাঁদের মানসিক আনুগত্য কিন্তু ছিল আফগানদের প্রতি। মুঘলদের প্রতি যে বিরূপতাটা প্রতাপ তাঁর জন্ম ও বড় হওয়ার সূত্রে পেয়েছিলেন, এর জন্যই হয়তো প্রমাদ গুনেছিলেন শ্রীহরি। আসলে প্রতাপের চরিত্রে অনেকগুলো দিক ছিল যা শ্রীহরিকে আশঙ্কিত করে তুলেছিল। এবার আসছি সেই গল্পে। 19 শতকের অনেক বাঙালি যেমন প্রতাপাদিত্যকে আইকন ও প্রেরণা হিসাবে গ্রহণ করেছিলেন, তেমনি প্রতাপাদিত্যকেও প্রেরিত করেছিল সুলতান দাউদের স্বাধীনচেতা মনোভাব, তাঁর বীরদর্প। গৌড়ে থাকাকালীনই সেই রোমান্টিক চেতনা প্রতাপের চরিত্রে বুনে দিয়েছিল এক স্বপ্ন, এক উচ্চাকাঙ্ক্ষা। তাই ফার্সি শেখা, অস্ত্র শিক্ষা, মল্লযুদ্ধ ও অশ্বারোহণের সবকিছুতে ছোট থেকেই মন প্রাণ সঁপে দিয়েছিলেন প্রতাপ। জুটেছিল দুই সমমনোভাবাপন্ন বন্ধু, শঙ্কর চক্রবর্তী ও সূর্যকান্ত গুহ। যে শঙ্কর চক্রবর্তী আমৃত্যু প্রতাপের সঙ্গে থাকবেন তাঁর প্রধান সেনাপতি হিসাবে। কিশোর বয়স থেকেই যুদ্ধ ও রাজনীতির যাবতীয় খবর তিনি রাখতেন, তা নিয়ে মশগুল থাকতেন। কারোর শাসনে থাকা তাঁর স্বভাবে ছিল না। প্রতাপের এই বেপরোয়া স্বাধীনচেতা মনোভাব শ্রীহরিকে ভাবাচ্ছিল, কারণ সামনে থেকে দাউদের পরিণতি তাঁরা দেখেছিলেন। তাই অনেক ভেবে চিনতে শ্রীহরি প্রচুর ধুমধাম করে প্রতাপের বিয়ে দিলেন, যদি বিয়ে করে প্রতাপ শান্ত হন। কিন্তু প্রতাপের জীবনে বিয়ের পরও কোনো পরিবর্তন আসলো না। তখন শ্রীহরি প্রতাপকে আগ্রায় মুঘল রাজদরবারে পাঠানোর ব্যবস্থা করলেন, যাতে সেখানে গিয়ে প্রতাপ রাজনৈতিক বাস্তবতাটা বুঝতে পারে, মুঘলদের প্রতি সমূহীয় আনুগত্যের ভাব তৈরি হয় তার মধ্যে, আর দূরে থাকলে পরিবারের প্রতি যদি প্রতাপের টান বাড়ে। প্রতাপের কাকা জানকী বল্লভ অর্থাৎ বসন্ত রায় প্রতাপকে খুব স্নেহ করতেন। তিনি শ্রীহরির এই সিদ্ধান্তে সহমত ছিলেন না, কিন্তু শ্রীহরি অনড়। তিনি ভাই বসন্ত রায়কে বললেন প্রতাপকে গিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দিতে এবং তাকে প্রস্তুত হতে বলতে। বসন্ত রায় বিচক্ষণ এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন। রাজ্য বিস্তারের উৎসাহ, রাজনৈতিক উচ্চাসা তাঁর স্বভাবে ছিল না। তাই প্রতাপ কাকাকে খুব একটা পছন্দ করতেন না। কাকার কাছ থেকে আগ্রায় মুঘল দরবারে যেতে হবে এ কথা শুনে প্রতাপ যার পর নাই ক্ষুব্ধ হলেন। তিনি মনে মনে ভাবলেন এসব তার কাকারই চক্রান্ত। কাকাই তাকে যশোরের রাজ্যপাট থেকে দূরে রাখতে চাইছেন। কিন্তু সেই সময় সেই আদেশ অমান্য করা প্রতাপের পক্ষে সম্ভব ছিল না। তাই 1578-এ 17-18 বছর বয়সে যশোরের রাজপুত্র প্রতাপ আগ্রা পাড়ি দিলেন। তিনি রাজপুত্র হয়তো গেলেন, কিন্তু 4 বছর পর 1582-তে ফিরলেন যশোরের রাজা হয়ে। জলপথে 4 মাস চলার পর প্রতাপ রাজধানী আগ্রায় পৌঁছলেন। আকবরের বিশাল সভা, তাঁর উদার মতামত, সুমধুর ব্যবহার এবং সভাসদ হিসেবে টোডরমল, বীরবল, ভগবান দাস, ফৈজি, আবুল ফজলদের দেখে মুগ্ধ হয়ে গেলেন প্রতাপ। আগ্রায় তাঁর সুযোগ হলো মুঘল প্রশাসন, রাজস্ব ব্যবস্থা, তাঁদের সামরিক শক্তি, যুদ্ধ কৌশল ইত্যাদিকে নিবিড়ভাবে দেখার, জানার। আকবর সাহিত্যানুরাগী ছিলেন। একদিন সেই সাহিত্যালোচনার সূত্রেই সম্রাট আকবরের সঙ্গে তাঁর কথা বলার সুযোগ হলো। আকবর কবিতার একটা অসম্পূর্ণ লাইন সভাসদদের দিয়ে বলেছিলেন সেটা সম্পূর্ণ করতে। প্রতাপ ছাড়া আর কারোর রচনাই সেদিন সম্রাটের পছন্দ হয়নি। নিজের কবি প্রতিভায়
সম্রাটকে মুগ্ধ করে প্রতাপ আকবরের ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশাধিকার পেলেন। আগ্রা এভাবে কিছুদিন কাটল। তারপর আগ্রায় বসে না থেকে সম্রাটের অনুমতি নিয়ে বন্ধু শঙ্করের সঙ্গে প্রতাপাদিত্য ভারতবর্ষের বহু জায়গায় ঘুরে বেড়ালেন। মুঘলদের বিরুদ্ধে রানা প্রতাপের লড়াই তাঁর স্বাধীন হিন্দু রাজ্য স্থাপনের যে স্বপ্নটা ছোটবেলায় ছিল সেটাকে উস্কে দিল। তিনি ঠিক করে ফেলেছিলেন যে যশোরের অধিকার তাঁকে নিতেই হবে। কাকা বসন্ত রায়ের যশোর দখলে চক্রান্ত তিনি কিছুতেই সফল হতে দেবেন না। কিন্তু যশোরে ফিরে গিয়ে তিনি তো যুদ্ধ ঘোষণা করতে পারেন না, তাই তিনি একটা অন্য ফন্দি আঁটলেন। যশোর থেকে নিয়মিত সম্রাটের তহবিলে রাজস্ব আসত। প্রতাপাদিত্য সেই রাজস্বটা আটকে দিলেন। বিষয়টা সম্রাটের নজরে এলো। তিনি প্রতাপকে ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য ডেকে পাঠালেন। আর এই সুযোগটাই তো প্রতাপ খুঁজছিলেন। তাই বেশ চাতুর্যের সঙ্গে প্রতাপ এই অব্যবস্থার সমস্ত দোষ কাকা বসন্ত রায়ের ঘাড়ে চাপিয়ে দিলেন। আকবরের কাছে কাকাকে অপদার্থ প্রতিপন্ন করে কিছুদিন সময় চেয়ে নিলেন, যাতে এই অচল অবস্থা তিনি কাটিয়ে দিতে পারেন। সম্রাটও তাকে প্রতিশ্রুতি দিলেন যে যদি প্রতাপ বকেয়া কর আদায় করে সম্রাটের তহবিলে জমা করে দিতে পারেন, তাহলে সম্রাট প্রতাপকেই যশোরের পরবর্তী রাজা হিসাবে সিংহাসনে বসাবেন। পরিকল্পনা করাই ছিল প্রতাপের। সেই মতো অল্প কদিনে প্রতাপ বকেয়া রাজস্ব পরিশোধ করলে সম্রাট খুশি হয়ে তাকে 3 লক্ষ টাকা পুরস্কার দিলেন, আর সঙ্গে যশোর রাজ্যের মুঘল সরকারের পরবর্তী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করার ফরমান দিলেন। এবার প্রতাপ যশোরের দিকে রওনা হলেন। আকবরের থেকে চেয়ে নিলেন কিছু সৈন্য, কারণ এবার কাকা বসন্ত রায়কে সম্মুখ সমরে পরাজিত করতে হবে। প্রতাপ পরিকল্পনা করলেন যে প্রথমে যশোরের রাজকোষের দখল নিতে হবে। রাজকোষ দখল করার সময় প্রতাপ বাবা বা কাকার থেকে কোনো রকম বাধা না পেয়ে অবাক হয়ে গেলেন। এতটুকুও কোনো সামরিক প্রতিরোধের মুখে প্রতাপকে পড়তে হলো না, কারণ এ পর্যন্ত এই সমস্ত আশঙ্কাই ছিল প্রতাপের মন গড়া। তাই প্রতাপ মনে মনে অনুতপ্ত হলেন। তবে শ্রীহরি আর বসন্ত রায় উভয়ই প্রতাপকে ক্ষমা করে ধুমধাম করে তাঁর রাজ্যাভিষেকের আয়োজন করতে লাগলেন। এর মধ্যেই 1583-তে মৃত্যু হল শ্রীহরির। তারপর 1584-তে প্রতাপের রাজ্যাভিষেক হল। রাজা প্রতাপাদিত্য তাঁর স্বপ্ন পূরণের সিঁড়ির সামনে এসে দাঁড়ালেন। মুঘল সাম্রাজ্যের কেন্দ্রকে খুব কাছ থেকে দেখে প্রতাপ বুঝতে পেরেছিলেন যে মুঘলদের সঙ্গে সংঘাতে যেতে গেলে প্রচুর পথ পেরোতে হবে। বন্ধু সূর্যকান্ত শঙ্করদের নিয়ে তিনি তাই সলতে পাকাতে শুরু করলেন। তৈরি হলো শালিখা, রায়গড়, মাতলা, ধুমঘাটের দুর্গ। সুন্দরবন অঞ্চলে প্রচুর খাল কাটিয়ে প্রদেশটিকে তিনি আরো দুর্গম করে তুললেন। জোর দিলেন নৌবাহিনী নির্মাণে। পর্তুগিজ রডা গঞ্জালেসকে তিনি নিয়োগ করেছিলেন তাঁর নৌবাহিনীর প্রধান হিসাবে। সেই সময় মগ ও পর্তুগিজ জলদস্যু বা হারমাদদের অত্যাচার মাত্রা ছাড়া হয়ে গিয়েছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করে তাদের দমন করে প্রতাপের নৌবাহিনী হাত পাকাল। অনেক পর্তুগিজ দস্যুবৃত্তি ছেড়ে প্রতাপাদিত্যের সেনাবাহিনীতে যোগ দিলেন। সেনাবাহিনীতে প্রতাপাদিত্য অশ্বারোহী, পদাতিক ও গোলন্দাজ সৈন্যের সংখ্যাও বাড়ালেন। বিদেশিদের থেকে অস্ত্র কিনে অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করলেন। তার প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ এলো অচিরেই। সেই সময় প্রতাপ সসৈন্যে রয়েছেন উড়িষ্যায়। উড়িষ্যা তখন ছোট বড় অনেক ভূস্বামীর অধীনে। রয়েছেন আফগানরাও। রাজমহলের যুদ্ধে দাউদ কররানীর মৃত্যুর পর বাকিরা উড়িষ্যায় পালিয়ে গিয়ে সেখানে রাজ্যপাট স্থাপন করেছেন। প্রতাপ উড়িষ্যায় থাকাকালীন বসন্ত রায় অনুরোধ পাঠালেন যে উড়িষ্যা থেকে উৎকলেশ্বর শিবলিঙ্গ এবং গোবিন্দদেব নামে শ্রীবিষ্ণুর মূর্তি নিয়ে আসার জন্য। এই মূর্তি দুটোর সঙ্গে উৎকলবাসীর ভাবাবেগ জড়িয়ে রয়েছে। পূজারীদের যদিও বহু উৎকোচ দিয়ে মূর্তি দুটো হস্তগত করা গেল, কিন্তু সুবর্ণরেখা নদীর তীরে পৌঁছতেই তিনি আক্রান্ত হলেন উড়িষ্যার বিভিন্ন ছোট বড় রাজাদের মিলিত বাহিনী দ্বারা। প্রতাপ প্রস্তুতি ছিলেন, তাই ভয়ঙ্কর যুদ্ধের পরও হেরে গেল সেই উড়িষ্যার রাজাদের মিলিত বাহিনী। বন্দী হলেন তাদের প্রধান সমরনায়করা। কৌশলী প্রতাপ কিন্তু তাদের যথোচিত সম্মান দেখিয়ে মুক্তি দিলেন। শুধু মুক্তিই দিলেন না, প্রচুর উপহার দিয়ে তাদের বাঁধলেন মিত্রতার সূত্রে। কারণ প্রতাপ যে জানেন তার সামনে অনেক বড় লক্ষ্য, সেখানে এদের সাহায্য তার প্রয়োজন পড়বে। উড়িষ্যার এই সংঘাত রাজা প্রতাপাদিত্যের প্রথম বড় সামরিক বিজয়। এর কিছুদিন পর উড়িষ্যার বিজয়কে স্মরণীয় করে রাখতে বৈশাখী পূর্ণিমার পুণ্যতিথিতে ধুমঘাট দুর্গে প্রবল ধুমধামের সঙ্গে প্রতাপের দ্বিতীয়বার রাজ্যাভিষেক সম্পন্ন হল। প্রতাপ নিশ্চিন্ত হলেন যে তিনি ঠিক দিকেই এগোচ্ছেন। তাই এবার সরাসরি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি শুরু করলেন। আর এই পর্বেই তার জীবনের মস্ত বড় ভুল রাজা প্রতাপাদিত্য চরিত্রের সবথেকে গাঢ় কলঙ্ক রেখাটি এঁকে দিল।
প্রতাপের সঙ্গে বসন্ত রায়ের মতের মিল হবে না বুঝে শ্রীহরি তাঁর মৃত্যুর আগেই পুরো রাজ্যকে দুভাগে ভাগ করে প্রতাপকে 10 আনা আর তাঁর ভাই বসন্ত রায়কে 6 আনা রাজ্য দিয়ে গেছিলেন। এতদিন সেভাবে ভাগবাটোয়ারা হয়নি, প্রয়োজনেও পড়েনি, কিন্তু এবার প্রতাপের বেপরোয়া মনোভাব দেখে প্রমাদ গুনলেন বসন্ত রায়। এভাবে চললে প্রতাপের সঙ্গে তাঁকেও সবংশ ধ্বংস হতে হবে। অন্যদিকে প্রতাপও কাকার প্রতি বিরূপ ছিলেন, তাই রাজ্য বিভাগ অনিবার্য হয়ে উঠল। এই সময় প্রতাপ কাকার থেকে উপযুক্ত জায়গার বিনিময়ে সমুদ্র তীরবর্তী চাকশিরি পরগনাটি দাবি করলেন। তাঁর আসন্ন যুদ্ধ প্রস্তুতির জন্য এবং একটি শক্তিশালী নৌবহর নির্মাণের জন্য এই অঞ্চলটার গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু বসন্ত রায় রাজি হলেন না। সারা রাত ঘুরে মরি তবু না পাই চাকশিরি, এরকম একটা প্রবাদ এখনো কিন্তু পূর্ববঙ্গে শুনতে পাওয়া যায়। প্রতাপের চাকশিরি পাওয়া হলো না, কিন্তু কাকার প্রতি তার রাগ বেড়ে আরও দ্বিগুণ হলো। কিন্তু কি আর করা যায়, তাই তিনি নিজের কাজে মনোযোগ দিলেন। প্রতাপ চাইছিলেন যে আশেপাশের নৃপতিদের তাঁর অনুগত করে একটা জোট তৈরি করতে। আকবরের থেকে যে স্ট্র্যাটেজিটা তিনি শিখেছিলেন, এই জন্যেই উড়িষ্যায় তিনি বাড়িয়ে দিয়েছিলেন মিত্রতার হাত। সেই একই উদ্দেশ্যে এবার চন্দ্রদ্বীপরাজ কন্দর্প নারায়ণের মহাবীর পুত্র রামচন্দ্রের সঙ্গে তিনি নিজের একমাত্র মেয়ে বিন্দুমতির বিয়ে দিলেন। রামচন্দ্র পর্তুগিজদের সঙ্গে বিভিন্ন অভিযানে নিয়মিত অংশ নিতেন, তাকে প্রতাপের তাই পাশে চাই। কিন্তু রামচন্দ্র প্রতাপের উদ্দেশ্য বুঝতে পেরে প্রতাপের বশ্যতা স্বীকারে রাজি হলেন না। তাই প্রতাপ ক্রুদ্ধ হয়ে তাকে বন্দী করলে স্ত্রী বিন্দুমতি ও তাঁর শ্যালক কুমার উদয়াদিত্যের সাহায্যে রামচন্দ্র প্রতাপের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন। আর যেতে যেতে কামান দেগে প্রতাপকে প্রতিস্পর্ধা দেখিয়ে বিদ্রুপ করে গেলেন। প্রতাপ ধাওয়া করেও তাকে ধরতে পারলেন না। আর এই ঘটনা, এই অপমানে অপমানিত হয়ে প্রতাপের পুরো রাগ গিয়ে পড়ল কাকার উপরেই। বসন্ত রায় দোষ কেবল তিনি রামচন্দ্রের প্রতি একটু স্নেহশীল ছিলেন। এরকমই সন্দেহ আর বিরূপতার আবহে একদিন বাৎসরিক পিতৃশ্রাদ্ধের সময় এলো। সেই উপলক্ষে কাকা বসন্ত রায়ের কাছ থেকে নিমন্ত্রণ পেলেন প্রতাপ। যেতে তো হবেই, তাই নির্দিষ্ট দিনে বন্ধুদের নিয়ে পৌঁছলেন কাকার বাড়ি। বসন্ত রায় সেই সময় সান্ধ্যকালীন পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন, তাই তিনি তাঁর এক ভৃত্যকে গঙ্গা জল আনতে বললেন। এই গঙ্গা জল ছিল বসন্ত রায়ের অত্যন্ত প্রিয় অস্ত্র, সে কথা প্রতাপ জানতেন। তাই বাইরে থেকে সেই আদেশ শুনতে পেরে প্রতাপ মনে করলেন যে তাকে খুন করার জন্যই কাকা ওই অস্ত্র আনতে আদেশ দিচ্ছেন। তাই তক্ষুনি আত্মরক্ষার্থে নিজের তরবারি বের করে ফেললেন প্রতাপ। বসন্ত রায়ের পুত্র গোবিন্দ সেখানে উপস্থিত ছিলেন। তিনি যে মুহূর্তে দেখলেন যে বসন্ত রায় আক্রান্ত হতে চলেছেন, বাবাকে প্রতাপের হাত থেকে বাঁচানোর জন্য তিনি নিজের অস্ত্র ছুড়ে দিলেন প্রতাপের দিকে, কিন্তু সে অস্ত্র লক্ষ্যচ্যুত হলো। স্বভাবতই আতঙ্কিত এবং ক্রুদ্ধ প্রতাপ গোবিন্দকে তড়িৎ গতিতে আক্রমণ করলেন। নিহত হলেন গোবিন্দ। দুপক্ষের লোকজনই সশস্ত্র হয়ে পরস্পরকে আক্রমণ শুরু করল। তখনই খোলা তরবারি নিয়ে প্রতাপ ঢুকে পড়লেন বসন্ত রায়ের ঘরে। ভীত বসন্ত রায় আত্মরক্ষার্থে বা সত্যিই গঙ্গা জল আনতে আদেশ দিলেন, কিন্তু হায়, তখন অনেক দেরি হয়ে গেছে। প্রতাপের তরবারির কঠিন আঘাতে মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল বসন্ত রায়ের ছিন্ন মাথা। খণ্ডযুদ্ধ বেঁধে গেল। বসন্ত রায়ের পরিবারের সকলেই একে একে মারা গেলেন প্রতাপের হাতে। কাকা আর ভাইদের রক্তে রঞ্জিত হয়ে উঠল প্রতাপের হাত। বসন্ত রায়ের স্ত্রী তাঁর ছোট ছেলেকে লুকিয়ে রেখেছিলেন কেবল, তাই সে শুধু বেঁচে গেল। পরে প্রতাপ তাকে উদ্ধার করে সঙ্গে নিয়ে যান এবং তার কাছে মানুষ হবার জন্য রেখে দেন। এই বালকের নাম হচ্ছে কচুরায়। এদিকে বসন্ত রায়ের জামাই রূপরাম কচুরায়কে প্রতাপের হাত থেকে উদ্ধার করার জন্য বসন্ত রায়ের ঘনিষ্ঠ বন্ধু হিজলিরাজ ঈশা খাঁর শরণাপন্ন হলেন। ঈশা খাঁর সেনাপতি বলবন্ত সিং এই গুরুদায়িত্ব নিয়েছিলেন। ঈশা খাঁর তরফ থেকে প্রচুর উপহার নিয়ে প্রতাপের কাছে পৌঁছলেন বলবন্ত। ধূর্ত বলবন্ত জানতেন যে বলপ্রয়োগ করে কিছুই হবে না, তাই তিনি ছলনার আশ্রয় নিয়ে প্রতাপকে প্রতারণা করে কচুরায়কে উদ্ধার করে হিজলি পৌঁছলেন। সকলে অত্যন্ত খুশি হলেও এটা বোঝা গেল যে প্রতাপ চুপ করে বসে থাকবেন না। বাস্তবে ঘটলও তাই। খুব অল্প সময়ের মধ্যেই জল স্থল দুদিক থেকে হিজলি আক্রান্ত হলো। বিশাল নৌবহরের সাহায্যে জলে হিজলির ওপর আক্রমণের ছক সাজালেন নৌসেনাধ্যক্ষ পর্তুগিজ রডা। আর ডাঙায় আক্রমণের নেতৃত্ব দিলেন শঙ্কর, সূর্যকান্ত, মদনলাল, চমুপতি। স্বয়ং প্রতাপ থাকলেন আক্রমণের পুরোভাগে। এই আক্রমণ সহ্য করার ক্ষমতা ঈশা খাঁর ছিল না, তবু তিনি লড়লেন সাধ্যমতো। 18 দিনের মাথায় একটা গোলার আঘাতে তিনি প্রাণ হারালেন। হিজলির পতন হলো। কিন্তু কচুরায়কে পুনরুদ্ধার করার জন্য প্রতাপ এই যে ভয়ঙ্কর যুদ্ধটা লড়লেন, তিনি তাকে উদ্ধার করতে পারলেন না। দূরদর্শী রূপরাম প্রতাপের আক্রমণের শুরুতেই কচুরায়কে নিয়ে দিল্লির দিকে রওনা হয়ে গিয়েছিলেন। তাই বিফল মনোরথ হয়ে ফিরে এলেন প্রতাপাদিত্য।
কিন্তু এই যুদ্ধের ফলেই দক্ষিণবঙ্গের একটা বড় অংশ প্রতাপের হাতে চলে এলো। যশোরে ফিরে প্রতাপ খবর পেলেন যে 12 ভূঁইয়াদের অন্যতম বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হচ্ছেন। তাই প্রতাপ আগে ভাগেই বিক্রমপুর আক্রমণ করলেন। পরাজয় নিশ্চিত জেনে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন বিক্রমপুরাধিপতি চাঁদ রায়। প্রতাপ তাঁর সঙ্গে সন্ধি করে তাকে পাশে রাখলেন, কারণ মুঘলদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য যে বিক্রমপুরাধিপতিকেও প্রতাপের দরকার। একটু একটু করে সলতে পাকাচ্ছিলেন রাজা প্রতাপাদিত্য। নরমে গরমে মুঘলদের বিরুদ্ধে চরম সংগ্রামের জন্য দল ভারী করছিলেন। কিন্তু তখনও কিছু কাজ বাকি। মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এই অসম লড়াইয়ে জিততে গেলে, বিজয়ী হতে গেলে অন্ততপক্ষে পূর্ব ভারতের সমস্ত মুঘল বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনতে হতো। এবার প্রতাপ সেই কাজে উঠে পড়ে লাগলেন। কিন্তু এখানেই এমন একটা ঘটনা ঘটল যাতে সম্রাট আকবর প্রতাপকে নিয়ে ভাবতে বাধ্য হলেন। আর অনুঘটকের কাজটা করলেন বসন্ত রায়ের জামাই, যিনি ইতিমধ্যে কচুরায়কে নিয়ে রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন। কি সেই ঘটনা? এরপর কোন পথে এগোলো প্রতাপের সঙ্গে মুঘলদের সংঘাত? ঠিক কাদের বিশ্বাসঘাতকতার জন্য হেরে যেতে হলো প্রতাপকে? প্রতাপের সেই পরাজয় বা ট্র্যাজেডির কারণ কি? এই প্রশ্নগুলোর উত্তর থাকছে এই গল্পের পরবর্তী পর্বে। তাই এই ভিডিওটা লাইক করে জানাবেন আপনিও পরের পর্বটার জন্য অপেক্ষা করছেন কিনা। 15,000 মানুষ কি প্রতাপাদিত্যের গল্পের বাকি অংশটা শুনতে চাইবেন, নাকি ধুলো পড়া বইয়ের সেসব গল্পের পাতা না উল্টালেও চলে? প্রশ্নটা আমারও। দেখি লাইক কাউন্ট কি বলে।